এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তারা অন্য মাইক্রোতে, মোট দুটো মাইক্রো যাচ্ছে। তাদের মাইক্রোতে স্বামী, শান, তিতলি, রায়াত, সে নিজে আর নিতুর কাজিন দুবোন। দুজন তাদের বড়, একজন অনার্স ফাইনাল ইয়ারে আর একজন ইন্টার সেকেন্ড ইয়ারে। যেহেতু তিতাস তাদের দুলাভাই, তারা তো চাইবেই তাদের দুলাভাই তাদের সাথে যাবে। এখানে তাদের চাওয়ার গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরও পরি মাইক্রোতে উঠতেই পারে না। প্রাইভেট কারে অতটা সমস্যা না হলেও মাইক্রোতে তার ওঠার অভ্যাস নেই। এতটা পথ যেতে হবে, ফলস্বরূপ সে অসুস্থ হয়ে পড়লে দেখবে কে? কেউ কি খেয়াল রাখেনি এটা? সব মিলিয়ে তার মনটা খারাপ। তার উপর পেছন থেকে ঈশা নামের মেয়েটা উচ্চ স্বর বজায় রেখে রায়াদের সাথে গল্পে মেতেছে। শান তার কথা ধরে মজা করছে। পরীর এসব সহ্য হলো না। বিরক্ত হয়ে খ্যাক খ্যাক করে রায়াদকে বলল, ভাইয়া চুপ করবে? বিরক্ত লাগে কিন্তু, আমার এমনি ভালো লাগছে না। রাত সামনের ড্রাইভারের সাথে পাশের সিটে বসেছিল। পরীর কথায় ঘাড় ফিরে তাকালো। কি হয়েছে পরি, ভালো লাগছে না কেন? কত খুশি ছিলে তো আসার জন্য। রাদের কথার প্রত্যুত্তর করলো তিতলি। নমনীয় কণ্ঠে বলল, আসলে ওর তো মাইক্রোতে ওঠার একদম অভ্যাস নেই, কেউ এই জিনিসটা জেনেও খেয়াল করেনি। এমনি খারাপ লাগছে, তার উপর এত কথা, হয়তো পছন্দ করছে না। গাড়ি দাঁড় করা, একটু মুখ ধুয়ে নাও আর পানি খাও, ভালো লাগবে। পরী খিটখিটে মেজাজে মাথা নাড়ালো, কিন্তু রায়াত তারপরও ড্রাইভারকে বলে গাড়ি থামালো। কি হলো রায়েত বাবু, গাড়ি থামালেন যে? ঈশা নামের মেয়েটা বলে উঠল। রায়াত কিছু না বলে দরজা খুলে পরীকে নামতে বললেন। তিতলির জোড়াজুড়িতে পরী নেমে মুখে ধুয়ে পানি খেলো। আরো 5 মিনিট মতো দাঁড়িয়ে বাহিরের বাতাস খেলো। অতঃপর তারা আবার গাড়িতে উঠল। পেছনে তিতাসদের মাইক্রোটা আগে চলে যায় যখন পরীর জন্য ড্রাইভারকে থামাতে বলে গাড়ি। ড্রাইভার গাড়ি একটা ভালো স্থানে থামানোর জন্য গাড়ির স্পিড কমিয়ে দেয়। সেই জন্য ওরা বুঝলো না রাতের গাড়ি দাঁড়িয়েছে। শান পেছনের সিট থেকে বলল, আহা পরিরানী, চিন্তা করিস না, এখন একটু কষ্ট কর। আসার সময় তোকে ইয়ান ভাইয়া দ্য গ্রেট কার রোলস রয়েসে উঠিয়ে দেব। পরী কিছু বলল না, চুপ করে রইল। শান পরীর হিজাবের উপর হাত বুলিয়ে বলল, বললে পরিস না, তুই কথা না বললে ঠিক জানিটা জমবে না। কিন্তু কি করার, তুই একটু ঘুমা, এখানে কেউ কথা বলবে না। কিছুক্ষণ পর ঠিকই পরী ঘুমিয়ে পড়ল। শপিং মলের সামনে প্রথমে তিতাসদের গাড়ি, পরে পরীদের গাড়ি থামলো। তিতাসদের গাড়ি থেকে আগে সবাই নামলো। তেতলি পরীকে ডেকে উঠেছে 5 মিনিট আগেই। সে এখনো ঘুম ঘুম চোখে বসে আছে। পরীর চোখে মুখে যে আবারও পানি দেওয়াতে হবে তা বুঝলো তিতলি। আর মাঝে গাড়িতে থাকতে 2বার ফোন করেছে রিতা। রাশেদও ফোন দিয়েছিলেন, তবে তা রায়াদের কাছে। পরীকে নিয়ে মাইক্রো থেকে নামলো তিতলি। পরীকে নিজের পাশে দাঁড়িয়ে রায়াতকে ডাকলো। রায়াত মাথা নাড়িয়ে পানির বোতল এনে দিল। তিতলি পরীকে নিয়ে একটু সাইডে দাঁড়ালো। সবাই সবার মতো ব্যস্ত, কিন্তু কেউ খেয়াল করলো না অদূরে দাঁড়িয়ে আছে ইয়ান, পকেটে 2 হাত গুজে, কালো প্যান্ট, কালো শার্ট, চোখে কালো সানগ্লাস, কানে ইয়ারপড। হয়তো কেউ লাইনে আছে। কাজ পাগল মানুষগুলো এমনই। তিতাস গাড়ি থেকে নেমে সেই মাইক্রোতে থাকা সবাইকে নির্দেশ দিল এখানেই দাঁড়ানোর জন্য। অতঃপর রায়াদের কাছে এগিয়ে এসে শুনলো সব ঠিক আছে নাকি। সে একবার ফোন দিয়েছিল গাড়িতে থাকতে, কিন্তু নিজের অবস্থান করা মাইক্রোতে গল্পের কারণে ঠিক শুনে ওঠেনি। আর এই মাঝে তিতলি পরীকে দূরে দেখে এগিয়ে গেল তাদের দিকে। কিরে, কি হলো? এখানে দূরে দাঁড়িয়ে কেন? ভাইয়া কি করছিস তুই এটা? তোরা কি জানতি না পরি মাইক্রোতে উঠতে পারে না? বাড়িতেই তো কার ছিল। রায়েত ভাইয়া, আমি, শান, পরি, সাইমি কি আসতে পারতাম না? কারের জায়গা হতো না মনে হচ্ছে। কিছুটা বিরক্ত শোনালো তিতলির কণ্ঠ। এই যে এত আনন্দ নিয়ে আসলো, এখন অসুস্থ হয়ে গেছে, কিভাবে মজা করবে? তার প্রচন্ড বিরক্ত ভাইয়ের উপর ঠেলে দিল। এমন কাজ তার মোটেও পছন্দ হয়নি। বাড়ির সবাই তো জানে, অথচ আসল সময় পাত্তা দেওয়ার টাইম পেল না কেউ। তিতাস চিন্তিত বদনে পুরীর মাথায় হাত রাখলো। পরি, বেশি খারাপ লাগছে? হিজাব খুলে ফেলবে? পরীর মুখে পানি, সে ঘুরে তাকালো তিতাসের দিকে। হিজাবের কিছু অংশ ভিজে গেছে। নিতু পরী তিতলিকে না দেখে আশেপাশে তাকাতে অদূরে ওদের দেখে নিজে এগিয়ে আসলো। তোমরা এখানে যে, আমি খুঁজছিলাম।
তিতলি নিজের বিরক্তিতে ভরে রাখা মুখটা পরিবর্তন করে হালকা হেসে নিতুকে বিনয়ীভাবে বলল, তেমন কিছু না ভাবি, পরি একটু মুগ্ধ ছিল তাই আর কি। পরি মিষ্টি হাসি দিয়ে রুমাল দিয়ে মুখ মুছে নিয়ে বলল, একটু মন খারাপ হয়েছিল, তবে এখন ঠিক হয়ে গেছে বৌমণি। তোমার সব কিছু কিছু আমি পছন্দ করে দিব। নিতু হাসি মুখে পরির হাত ধরে বলল, সবাইকে নিয়ে ভেতরের দিকে যেতে নজরে আসলো ইয়ানকে। তিতাস হাত নাড়িয়ে ডাকলো। ইয়ান একবার ঘড়ির দিকে তাকালো, তারপর এগিয়ে এসে তিতাসের সামনে হাত উঁচু করে টাইম দেখলো। 10 minutes late. Be sensitive with time, bro. তিতাস হালকা হাসলো। তোর বিয়েতে আমিও তোকে টাইম বোঝাবো, চল এখন। ইয়ান ভাইয়া সম্পর্কে আপনি আমার ছোট হলেও বয়সও হয়তো বড়, তাই ভাইয়া বললাম। কেমন আছেন? নিতু নিজেই আগে কথা বলল ইয়ানের সাথে। গম্ভীর মুখটা কিছুটা স্বাভাবিক রেখে বলল, ভালো। আপনি? এই তো ভাইয়া ভালো, চলুন ভিতরে যাওয়া যাক। নিতু মুচকে হেসে বলল। ইয়ান সায় দিয়ে ওদের ইশারায় সামনের দিকে যেতে বলল। সবার পেছনে চলে আসলো সে। ঈশা নামের মেয়েটা নিতুর কাছে বলল, আপু ওই ছেলেটা তোমার কি হয়? চেনা চেনা লাগছে, কোথাও দেখছি। নিতু হাসি মুখে বলল, সম্পর্কে আমার দেবর হয়, কিন্তু হয়তো আমি ওনার থেকে 2-3 বছরের ছোট হব। রায়েত ভাইয়ার ছোট ভাই। আর চেনার কথা, কারণ তিতাসদের গ্রুপ কোম্পানির বিএস, যা আগে গ্রামীণ বাংলা নামে ছিল, সেটার বর্তমান সিইও। ঈশা যেন হা হয়ে গেল। এবার মুহূর্তেই চিনে ফেলল সে। সে জানতো নিতুর অনেক বড় বাড়িতে বিয়ে হচ্ছে, তাদের কোম্পানি আছে। সে ভেবেছিল এসে সব শুনবে, তবে তার আর সুযোগ হয়ে ওঠেনি। এসেছে কাল রাতে আর আজ শপিংয়ে চলে এলো। ঈশা আবার পেছনে ফিরে দেখলো ইয়ানকে। নজর কাড়া আকর্ষণীয় পার্সোনালিটি। একসময় কোম্পানির ওনার ছিল রেওয়াজ খান। 19 শতকের শেষার্ধে অর্থাৎ 1981 সালে এই বিজনেস শুরু হয়। তারপর বড় ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে আসলে তাকে পাশে নেন। একে একে মেঝো ছেলেকেও নেন, তবে নিতে পারেননি ছোট ছেলেকে। সে কদিন বিজনেসে যোগ দিয়ে তারপর সব দিকে চিন্তা করে গ্রামের উন্নতির জন্য স্কুল কলেজ করলেও সেসব প্রিন্সিপালরা যেন তার যোগ্য লাগেনি। তাই তো নিজেই 35 বছরে স্কুলের দায়িত্ব নিয়ে বিজনেস থেকে সরে আসেন। একসময় রাশেদ কোম্পানির এক সেক্টরের দায়িত্ব নেয় আর রাশেদকে সিও প্লাস ওনারে বসানো হয়। এখনও রাশেদ খান বিএস এর ওনার থাকলেও ইয়ানি কোম্পানির সব সামলাচ্ছে সিও হয়ে। তবে যেহেতু গ্রুপ ইন্ডাস্ট্রি, তাই বিভিন্ন সেক্টরে বাহিরের দেশ থেকে যোগ্য মানুষগুলোকে বেছে এনে সেসব সেক্টরে বসানো হচ্ছে বর্তমানে। বিএস কোম্পানির এত জিনিস ব্যবহার করেছে প্রতিনিয়ত, আর এর ওনার রাশেদ খান আর বর্তমান সিও আশফিক ইয়ান খানকে চিনবে না। তবে ঈশা মোটেও আশা করেনি বিএস কোম্পানির মালিকের পরিবার এমন হতে পারে। ঈশা যেন বড় একটা টসকি খেলো। আপু তুমি বুঝতে পারছো তোমার কথায় বিয়ে হচ্ছে? সিজু কেন তাহলে ভার্সিটিতে জব করে? এত বড় একটা বিজনেস থাকতে হোয়াই? নিতু মুচকি হেসে বলল, এত কিছু বুঝতে হবে না, চুপচাপ শপিং কর। আর ভুলেও আগ বাড়িয়ে গিয়ে ইয়ান ভাইয়ার সাথে কথা বলিস না, উনি কথা বলবে না কিন্তু। কেন? আমরা তো বিয়ে হচ্ছে। ঈশা, উনি ওইসব পছন্দ করে না। এই সম্পর্কে তো জিজু আমাকে আগেই সাবধান করে রেখেছে। উনি তো আসতেই চাননি, যেভাবেই হোক এনেছে। এখন তোদের কারোর জন্য যেন বিরক্ত না হয়, কথাটা মনে রাখিস। ঈশার মুখটা হয়তো ছোট হয়ে এলো। এদিকে ইয়ানকে দেখে পরে অনেক আগে ছোট্ট করে মুখ ভেঙচি দিয়েছে। সেটা কেউ না দেখুক, ইয়ানের চোখে ঠিকই পড়েছে, সাথে তিতলিরও। পকেটে আগের মতো 2 হাত গজিয়ে আসতে ধীরে এগোচ্ছে ইয়ান। তার দৃষ্টি কোথায় তা বোঝার কায়দা নেই। পুরি এখন নিজেকে সম্পূর্ণ অসুস্থ মনে করছে। তার অসুস্থতা যতক্ষণ মাইক্রোতে থাকবে ততক্ষণ। চমৎকার এক হাসি মুখে রেখে আশেপাশে দেখতে ব্যস্ত সে। বাড়ি থেকে মাইক্রোতে ওঠার আগেই সবাই সবার সাথে মোটামুটি আলাপ সেরে নিয়েছে। তাই সবাই দ্বিধা ছেড়ে একে অপরের সাথে বিভিন্ন কথার মাঝে এগিয়ে যাচ্ছে সামনে। পুরি, নিতুর আর তিতাসের মাঝে, আর তিতাসের অন্য পাশে সাইমি। রায়দের পাশে তিতলি হাঁটছে চুপচাপ। রায়দ নিজেও সবার সাথে কথা বলছে। জিজু, এই ছোট্ট পিচ্চিটাকে চিনলাম না তো। নিতুর মামাতো ভাই প্রশ্ন করলো। তিতাস হালকা হেসে উত্তর করলো, আমার বোন, ছোট বাবার মেয়ে। আমাদের মধ্যে সবথেকে জুনিয়র মনে হচ্ছে। নিতুর সেই মামাতো ভাই বলল। অন্য আরেকজন বলল, সবার ছোট সদস্যকে চিপস চকলেট কিনে দিতে হয়,
তুমি নেবে জুনিয়র? পরি পেছন ফিরে তাকালো, তবে তার দৃষ্টি সর্বপ্রথম ইয়ানের দিকে পড়ল। লম্বা হওয়ায় পেছনে থাকলেও তার মুখশ্রী দৃশ্যমান। পরির মনে একটা কথাই আসলো, অসম্ভব সুন্দর লাগছে তো ইয়ান ভাইয়াকে, উনি তো অনেক সুন্দর। নিজের চিন্তা ভাবনাকে মাথা থেকে বের করে দিল পরি। এই লোকটা গম্ভীর থেকে অসম্ভব গম্ভীর। হ্যাঁ কিনে দাও, নিব না কেন? পরির সহজ স্বীকারোক্তি। সে ছেলেটার সায় দিলে জানালো, আচ্ছা ছোট আপু, শপিংয়ের মাঝে কিনে এনে দেব। শপিং মলের মাঝামাঝিতে এসে দাঁড়ালো সবাই। আগে থেকে সব প্ল্যান অনুযায়ী বউ বরের সব কেনা হবে। তাদের সব কিছু প্যাকিং শেষ করে তারপর তারা দুপুরে রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে নিজেদের শপিং করবে। সেই অনুযায়ী তারা আগে লেহেঙ্গা শপে গেল। বড়রা বিয়ের ড্রেস সহ বাকি সব কিছু কিনতে বলেছে তাদের পছন্দ মতো, শুধু অর্নামেন্টস বাদে। এগুলো বড়রা দেখবে পরের দিন এসে। ছেলেরা বাদে সব মেয়েরা গেল, শুধু তিতাস বাদে তাকে ভেতরে যেতে হয়েছে। তারা পছন্দ করে কিনবে, তারপর সেগুলোর সাথে ম্যাচিং করে তিতাসের জন্য কিনবে। ইয়ান একটু দূরে দাঁড়িয়ে কাজ ভ্যাদ করে তাকিয়ে আছে ভেতরের দিকে। সানগ্লাসের আড়ালে তার চোখের দৃষ্টি বোঝা অসাধ্য। রৌদ্রতাপ দুপুর। যাদের অভ্যাস নেই রোদের তের্যক রোশনিকে উপেক্ষা করে শপিং করার, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে। এই যেমন পরি। নেতর জন্য বিয়ের শপিং শেষ হলেও তিতাসের এখনও কিছু জিনিস বাকি, কিন্তু ইতিমধ্যে পরি বেশ ক্লান্ত অনুভব করছে। তবে সে সেটাকে পাত্তা দিচ্ছে কম। সবাই গাড়িতে উঠেছে, আবার উদ্দেশ্য রেস্টুরেন্টে যাওয়া। লাঞ্চটা রেস্টুরেন্টে করে তারপর আবার সব নিয়ে ব্যস্ত হবে তারা। সেই পরিকল্পনা অনুযায়ী সবাই সবার মতো গাড়িতে উঠেছে, কিন্তু বিপাকে পড়েছে পরি। বর্তমানে সে ইয়ানের রোলস রয়েসের গাড়িটাতে বসে আছে। না চাইতেও তাকে ইয়ানের সাথে আসতে হলো, উপায় ছিল না যে। কিন্তু তিতলিকে আসতে বললেও আসলো না কেন? বিষয়টা ভালো লাগেনি। তিতলি দিয়ে আসলে হয়তো এমন অস্বস্তি লাগতো না। তিতলিকে যখন বলল, তিতলি তখন বোঝানোর ভঙ্গিতে বলল, কিন্তু এটা কি 10 মিনিটের রাস্তা? ফরিদপুর শহরেও যে এমন ভিড় তা তো জানা নেই পরির। সে শুনেছে ঢাকা শহরে কিছু কিছু জায়গা অসম্ভব সুন্দর হলেও বাকি জায়গাগুলোতে জ্যাম আর ধুলোবালিতে মাখামাখি। কথাটা তাকে বড় বাবা, মেঝো বাবা, মেঝো মা সবাই তো বলেছে গল্পের মাঝে। ফরিদপুরের এমন রাস্তা সে আর একদিন জ্যামে পড়েছিল। সময়টা ছিল তার এক্সাম থেকে বাড়ির ফেরার প্রায় দিন। তিতাস শর্টকাটে যেত সেই দিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্যামে পড়েছিল, তবে তা ক্ষণিকের। কিন্তু আজ গাড়ির সব জানালা বন্ধ, পাশে স্টিয়ারিংয়ে হাত রেখে সামনে দৃষ্টি স্থির রেখে বসে আছে রোবট মানব। হ্যাঁ, রোবট মানবই তো। পরীর ভারসাম্যতে এমনটাই ইয়ান। না হয় 10 মিনিট হতে চললো এভাবে বসে থাকতে পারে কেউ? একটু করে সামনে এগোচ্ছে আর আবারও এভাবে বসে আছে। হুশ করে শ্বাস ফেললো পরি। তার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব না, কোনো মতেই না। ইয়ান ভাইয়া পানি খাবো, ছোট্ট করে বলল পরি। এটাই তার প্রথম কথা। ইয়ান যাই বলুক সে এখন কথা বলবেই বলবে। ইয়ান একবার পরির মুখপানে তাকালো। শপিং মল থেকে বেরিয়ে রোদে 5 মিনিট মতো হয়তো থেকেছিল, তাতেই মুখ লাল হয়ে গেছে। এখনো লাল আভাটা উজ্জ্বল শ্যামা মুখটায় বিদ্যমান। গ্রামের মেয়ে রোদে টুটু করে বেড়ায়, অভ্যাস আছে রোদে থাকার। এমন না আজই লাল হয়েছে ওর মুখ। রোদে এমনটা সব সময় হয়, তবে আজ যেন বেশি একটু। কারণটা হয়তো হিজাবের জন্য বেশি গরম লাগছে। ইয়ান পানির বোতলটা বের করে নিঃশব্দে পরির দিকে এগিয়ে দিল। পরি সেটা হাতে নিয়ে আগে 2 ঢুক পানি খেয়ে নিল। বোতলের সিপে লাগাতে লাগাতে ইয়ানের দিকে তাকিয়ে বলল, ইয়ান ভাইয়া আপনি কি পানি খাবেন? ইয়ান হাত বাড়িয়ে দিল পরির দিকে। পরি ভাবলো হয়তো পানি খাবে, তাই বোতলটা ইয়ানের হাতে দিল। কিন্তু পরক্ষণই দেখলো যথাস্থানে বোতলটা রেখে দিচ্ছে ইয়ান। সহসা ছোট্ট একটা শব্দ কানে আসলো, না। পরি সরল দৃষ্টিতে সবটা দেখলো। ইয়ানের বাক্য শুনে তার মুখের দিকে তাকালো। তার এই সরল দৃষ্টিতে একরাশ স্নিগ্ধতা লুকিয়েছিল। তাকে পরি জানে। ইয়ান আবারও সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। পরি আরো কিছুক্ষণ ইয়ানের মুখের দিকে তাকিয়ে থাকলো। আই হোপ তুমি কিছু বলতে চাচ্ছ, তাকিয়ে না থেকে বলো। সামনের দিকে নিজের চোখের দৃষ্টি রেখে পাশে থাকা মায়াবী পরির উদ্দেশ্যে কথাটা বলল, আপনার বুঝি অভ্যাস আছে জ্যামে বসে থাকার? ঢাকা শহরে নাকি সারাদিন জ্যাম লেগে থাকে? শান্ত স্থির দুটো চোখ আবারও পরির দিকে তাকালো। পরি ইয়ানের উত্তরের জন্য তার দিকে তাকিয়েছিল। ইয়ানের চোখে চোখ পড়তেই কিশোরী মন যেন এই প্রথম পুরুষালী কোনো স্বস্তিতে পড়ল। নিজেই দৃষ্টি সরিয়ে নিল।
কেমন যেন মুহূর্তেই হাঁসফাঁস লাগলো পরীর। ইয়ান ভাইয়া জানালাটা খুলে দিন না একটু প্লিজ। কিছুটা আগতি ঝরা কণ্ঠ, অন্যদিকে দৃষ্টি রেখে বলল, কমন সেন্স কি জানেন তাজকিয়া তুবা? এসি থাকা সত্ত্বেও জ্যাম আর রোদের মধ্যে জানালা খোলার মতো নির্বোধের মতো কথা। পরে একটু না অনেকটাই হা হয়ে গেল। এটা কেমন কথা? তাকে আপনি করে বলছে, তাকে নিয়ে কি ঠাট্টা করছে এই রোবট মানব? ভাবাচাকা খেয়ে মুখে তখনও সে ইয়ানের দিকে তাকিয়ে, তবে ইয়ান তখন স্টিয়ারিং ঘোরাতে ব্যস্ত হয়ে পড়েছে। পরীর মাথায় আরও একটা কথা আসলো, গাড়িতে এসি চলছে, তাহলে কেন তার এমন হাঁসফাঁস লাগলো? এর ব্যাখ্যা কি? ইয়ানের ভাইয়া হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই পরি মনে করে। ভাই হয়ে কেউ চাচাতো বোনের সাথে এমন গম্ভীরভাবে কথা বলে? কই, রায়েদ, শান, তিতাস তো ঠিকই ভাইয়াদের মতো আচরণ করে, সব সময় তার পিছে লাগে বা সাথে তাল মেলায়। কিন্তু ইয়ান তো এমন কিছুই করে না। ভদ্রতা দেখিয়ে ভাইয়া বলতে হয়, নয়তো সে তাও বলতো না। এবার একেবারে নির্দিষ্ট স্থানে এসে থামলো ইয়ানের গাড়ি। পরি যেন হাফ ছেড়ে বাঁচলো। তার আগে এসে পড়েছে বুঝতে পারলো পরি, কারণ যে আগে আসবে রেস্টুরেন্টের সামনে এসে থাকার কথা। গাড়ি থেকে কি নামবো ইয়ান ভাইয়া? না। কেন? চলেই তো এসছি। ইয়ান কপালে ভাঁজ ফেললো। বেশি কথা বলে সাথে বেশি বুঝে মেয়েটা। থামথামে গলায় বলল, নামো, আমি গাড়ি পার্ক করতে যাব। এখানে একা থাকতে পারলে থাকো। অসম্ভব। সে কি করে একা থাকবে? সে কি কিছু চেনে না? কাউকে চেনে? মাথা নাড়ালো পুরি, অর্থাৎ সে এখন আর নামবে না। 2 মিনিট পেরোতেই একটা মাইক্রো এসে থামলো। তা দেখে ইয়ান পরীকে নামতে বলল। এভাবে চুপ থাকেন কেন ইয়ান ভাইয়া? আপনার সাথে কথা বলতে গেলে মনে হয় গলার খাবার আটকে আছে। কি সহজ তার স্বীকারোক্তি। গাড়ি থেকে নেমে চলে গেল তিতলিদের কাছে। ইয়ান সেই পানে কিছুক্ষণ তাকিয়ে গাড়ি পার্কিং এর জন্য চলে গেল। বাকি সবার সাথে রেস্টুরেন্টের ভেতরে আসলো পরি। নিতু তার সাথে রেখেছে পরীকে। যেহেতু পরি সবার ছোট, তাই ওকে বেশি ফ্যাসিলিটি দেওয়াটা জরুরি। স্বামী শানের সাথেও তার আগে আলাপ হয়েছে। শানরা আসার 2 দিন পর তাদের বাসায় যায়, সেখানে তাদের সাথে ফ্রি হয়ে গেছে সে। ও বাড়ির প্রত্যেকটা বাচ্চাদেরকে নিতু প্রচণ্ড রকম ভালো লেগেছে। কি মিশুক প্রকৃতির, তার উপর সহজ সবার সাথে আনন্দ করতে পারে, অ্যাকচুয়াল পরিমাণও জড়তা রাখে না। যখনই তিতাসের সাথে ফোনে কথা বলে সে, শান আর না হয় স্বামী ঠিকই সেই মুহূর্তে উপস্থিত হয়ে ঠাট্টা শুরু করে। বড়রা তো তাকে কত সহজেই আপন করে নিয়েছে বিয়ে ঠিক হওয়ার পর। নিতু ভাগ্য করে এমন একটা শ্বশুর বাড়ি পাচ্ছে। সবাই রেস্টুরেন্টে প্রবেশ করে দাঁড়িয়ে আছে। অন্যরা ঠিক করেছে কোথায় বসা যায়। রায়ে তিতাস গেছে ম্যানেজারের সাথে কথা বলতে। নিতু একটা টেবিলের দিকে ইশারা করে বলল। নিতুর ইশারায় সেই দিকে সবাই এগোয়। কিন্তু এত মানুষ তো আর এক টেবিলে বসা সম্ভব নয়, অবশ্যই দুটোতে বসতে হবে। নিতু পরীকে নিজের পাশে রেখে চিন্তা করছে কি করা যায়, কাকে রেখে কাকে এই টেবিলে বসাবে। নিঃসন্দেহে এই মুহূর্তে তার পরি, তিতলি, শান, স্বামীকে বেশি ফ্যাসিলিটি দিতে হবে। কিন্তু এতে আবার তার ভাই বোনরা না মাইন্ড করে নেয়। সে মামাতো, চাচাতো আর ফুপাতো সব ভাই বোনদের থেকে বড়, গোষ্ঠীর বড় মেয়ে যাকে বলে। নিতু কিছুটা বিপাকে পড়ে গেল, কি করবে বুঝতে পারছে না। একে একে সবাই বসে পড়েছে। শান, স্বামীও বসে পড়েছে। নিতুর পাশে পরি আর পরির পাশে তিতলি দাঁড়িয়ে আছে। তিতলি পরির হাত ধরে বলল, পরি আমার সাথে আয় তো, ওয়াশরুমে যাবো। অতঃপর নিতুর দিকে তাকিয়ে বলল, বৌমনি তুমি বসো, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসছি। নিতুর কথায় তিতলি বাধা দিল। না বৌমনি, সমস্যা নেই তো, আমি চিনি, এখানে এর আগেও আসছি। তিতলি ঠোঁটের হাসি প্রশস্ত করে বলল, শিওর বৌমনি। পরীর হাত ধরে সেখান থেকে চলে আসলো তিতলি। নিতু তারপরে বসলো না, দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো তিতলি আর পরীর। একটু পর তিতাস আর রায়দও চলে আসলো। বসে পড়ো নিতু, দাঁড়িয়ে আছো কেন? আগে বসো তো। রায়দের কথায় আর কথা বাড়াতে পারলো না, নিতু বসে পড়লো। ইয়ান ভেতরে এসেছে কিছুক্ষণ, কিন্তু এখানে 2 জন মিসিং তা তার চোখে আসার পরেই ধরা পড়েছে। গম্ভীর মুখাবয়ব অপেক্ষা করছে সেই 2 জনের জন্য। দেখা পেল আর 5 মিনিট পর। ইয়ান বড় কদমে এগিয়ে গেল সামনে। পরে এসে নিতুর পাশের সিটের দিকে গেল বসার উদ্দেশ্যে। তার পাশে তিতলি বসবে। হাসি মুখে এগিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে বাধা পেল সে। তার থেকে 1.5 হাত দূরেই চেয়ার। হই হুল্লোড়ে পরিবেশের মাঝেই ইয়ান সন্তর্পণে পরীর হাতের কোণে ধরে তাকে থামিয়েছে। পরি ঘাড় ঘুরিয়ে তাকালো, ইয়ানকে দেখে কপালের ভাঁজ ফেলল।
ইয়ান ভাইয়া আমি বসবো, হাত ধরেছেন কেন? ইয়ান সামনের দিকে ইশারা করলে পরি প্রশ্নবোধক চাহনিদের সামনে তাকালো। আসার সময় তাদের সাথে ইন্টার পড়ুয়া একটা মেয়ে এসেছিল, মনে হয় নিতুর মামাতো বোন। পরি যখন এগোচ্ছিল চেয়ারের দিকে, তখন সেই মেয়েটা দাঁড়িয়েছিল পেছনে এবং সামনের কারোর সাথে গল্প করতে করতে ওই চেয়ারটাতেই বসতে যাচ্ছিল। পরি তখন চেয়ারটাতে বসতে পারতো না। পরির মনটা খারাপ হয়ে গেল। মুখ ছোট করে তিতলির দিকে তাকালো। সে এখনো বসেনি। তিতলি একবার পরির মুখে আর একবার ইয়ানের দিকে তাকালো। বিষয়টা সেও বুঝেছে। ইয়ান পরির কোনোই ধরে নিজের পাশে এনে দাঁড় করালো। গলা বাড়িয়ে একজন ওয়েটারকে ডাকলো। এক্সকিউজ মি, কাম হেয়ার কুইকলি। একজন ওয়েটার এগিয়ে এসে বিনীতভাবে বলল, জি স্যার, কোনো সমস্যা? দুটো টেবিল একসঙ্গে করার ব্যবস্থা করুন। আমাদের লোক বেশি এবং সবাই একসঙ্গে বসবে। কিন্তু স্যার, এমন তো নিয়ম না, এটা নিয়মের বাইরে। আপনারা দুটো টেবিলে ভাগ হয়ে বসলে ভালো হয়। ইয়ান স্থির দৃষ্টিতে তাকালো। কথাটা যে পছন্দ হয়নি তা তার ধারালো দৃষ্টি দিয়ে বুঝে দিল। ওয়েটারটা কি করবে? সে কি ম্যানেজার নাকি? আমতা আমতা করে বলল, আমি ম্যানেজারকে ডেকেছি স্যার। কথাটা বলে তড়ি ঘুরে করে চলে গেল ওয়েটার। ইয়ানের দৃষ্টি তখন সেই দিকে, আর এখন পরীর কনুইয়ের কাছে বলিষ্ঠ হাত দিয়ে ধরে রেখেছে। পরীর দৃষ্টি ইয়ানের মুখপানে মুখ উঁচু করে তাকিয়ে আছে। ইয়ানের পাশে আসলে অটোমেটিকলি কিভাবে যেন একটু চুপচাপ হয়ে যায়। কিভাবে হয়, কেন হয় তা জানা নেই পরীর। হয়তো গম্ভীর মানুষ বলেই পরী ছটফট করতে পারে না। পরীর জল্পনা কল্পনার মাঝেই সেখানে ম্যানেজার এসে দাঁড়ায়। ইয়ান ম্যানেজারকে কিছু না বলতে দিয়ে গম্ভীর আওয়াজ তুলে বলে, আশফিক ইয়ান খান, বিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও। আশা করি আপনি আমাকে চিনতে পেরেছেন। এক্সট্রা পেমেন্ট করে দিব। আমার কথা অনুযায়ী ব্যবস্থা করুন। অ্যাকচুয়ালি আমার কর্মচারী আপনাকে চিনতে পারেননি স্যার। এগেন সরি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ম্যানেজার ভাবতে পারেনি এমন চমক পাবেন। তবে বাড়তি কথা না বলে ওয়েটারের দিকে চোখ গরম করে তাকালেন। ওয়েটার থতমত খেয়ে যায়। সে আগে বুঝেছিল একটা কথার ঝাঁজ, আর অন্যটাই চোখের স্থিরতা বুঝে দিচ্ছিল বড় কেউই হবে। তাই তো সে ম্যানেজারকে আগে ডেকে নিয়ে আসলো। ওয়েটারটা তাড়াতাড়ি গিয়ে আরো দুজনকে ডেকে ইয়ানের নির্দেশ মতো দুটো টেবিল একসাথে করে সব সাজিয়ে গুছিয়ে দিল। রেস্টুরেন্টটা অনেক বড়। যারা উপস্থিত আছে দুপুরবেলায় যথেষ্ট লোক আছে। সবাই তাকিয়ে আছে এদিকে। দু একজন ইয়ানের কথা শুনেছে বই কি, তাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। পুরি ফাল করে তাকে সব দেখলো। বিড়বিড় করে বলে উঠলো, ক্ষমতার দাপট, বাপরে বাপ! আমিও তো তাহলে জমিদারের নাতনি, খানবাড়ির ছোট মেয়ে। কই, আমি তো কখনো ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াই না। একে একে সবাই বসলো। ইয়ান তিতলিকে ইশারা করলো রায়দের পাশে বসার জন্য। তিতলি বিনা বাক্যে বসে পড়লো রায়দের পাশে। অতঃপর পরীকে হাত ধরে সেখানে বসিয়ে দিয়ে পিছিয়ে আসলো দুপা। সেই ইন্টার পড়ুয়া মেয়েটা এখনো নিতুর পাশে বসেছে। পরীর মুখ বাঁকালো। বসো, বৌমণি তো আমার দুদিন পর সারাক্ষণ আমার সাথেই থাকবে, তখন দেখবনি। তিতলির পরীর মনোভাব বুঝতে ব্যাক পেতে হলো না। তিতলি সে পরীর দিকে তাকিয়েছিল। মুচকে হেসে পরীর মাথায় গাঁটটা মেরে বলল। পরী আবারও মুখ বাঁকালো। না বৌমণি, আমি এখানেই বসবো। তোমার মামা তো চাচাতো বোন তো চলেই যাবে, তখন তুমি আমার সাথেই থাকবে। নিতুর পাশ থেকে মেয়েটা হেসে দিল ফিক করে। সরি জুনিয়র, আমি একদম খেয়াল করিনি। এখানে তো তুমি বসবে, আমাদের সবার ছোট তুমি। পরীর এতক্ষণে মনে হলো মেয়েটা ভালো। ইয়ান তখনও দাঁড়িয়েছিল। ঈশা নিজের পাশের চেয়ারটা খালি করে বলল, আপনি বসবেন না? এখানে বসুন। চেয়ার একটাই বাকি ছিল, বাকি সবাই বসে পড়েছে। ইয়ান কোনো প্রত্যুত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। তিতাসের দিকে তাকিয়ে বলল, লাঞ্চ শেষ করে আমাকে ইনফর্ম করো, আমি আসছি। তিতাস জানে এত মানুষের ভিড়ে ইয়ান বসবে না, তবু বলল। রায়াদ ইয়ানের কথা বলার আগে বলল, আমি তোমাকে ইনফর্ম করব খাওয়া দাওয়া শেষে। তুই যা, লাঞ্চ করে নিস। ইয়ান হ্যাঁ না কিছুই না বলে ঘুরে চলে গেল দরজার দিকে। ঈশা কেমন একটা অপমান বোধ করলো, মনে মনে বলল, এর কি অহংকার অনেক। পরিস্থিতি বেসামাল। আগে থেকেই হয়তো লেখা ছিল দিনটা তার খারাপই যাবে। ক্ষণে ক্ষণে যেন তা প্রকট হচ্ছে পরীর সামনে। যেখানে শুরুটাই হয়েছিল গোলমেলে, সেখানে আর সব কিছু কিভাবে স্বাভাবিক থাকে। কত উল্লাসময় পরিকল্পনা, আনন্দের মুহূর্তগুলো আগে থেকেই কল্পনা করে রাখা, সব ধূলিসাৎ। মুহূর্তেই তার মনে হলো দৌড়ে বাড়িতে চলে যায়। কিন্তু তা কি আর আদৌ সম্ভব?
দু হাত সামনে পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে থাকা লম্বাটে পুরুষটাকে এক চুল পরিমাণও ভালো লাগে না পুরীর। লাগবে কি করে? জন্মের পর থেকে যেখানে গম্ভীর মানুষগুলোকে নিজের আশেপাশে সহ্য করতে পারতো না, ভয়ে গুটে থাকতো, সেখানে বড় হয়ে কিভাবে থাকবে? হুশ করে একটা নিঃশ্বাস ফেলল পুরী। আপাতত সে দুঃখ প্রকাশ করতে পারছে না। একটা টুলের উপর বসে ভাবনায় বিচরণ করছে সে। ইতিমধ্যে ঠিক করে ফেলেছে কোনো শপিং সে করবে না, বাকি সবাই করুক সে করবে না। জিতকে তার দেখেছে কেউ? তিতলিদি তো তার সাথে থাকতে চেয়েছিল, সাইমি তাকে নিয়ে গেল। যাক, সেও এখন থাকবে না। অপছন্দের মানুষটার দিকে চোখ তুলে তাকালো পুরী। মনে মনে ছক কষিয়ে উঠে দাঁড়ালো। টুল থেকে উঠে দাঁড়ালো নিজের পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্দেশ্যে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো ইয়ানের সামনে। আশফিক ইয়ান মুখের অভিব্যক্তি দেখার প্রয়োজন মনে করলো না। তাকালো প্যান্টের পকেটে গুজে রাখা হাতের দিকে। জড়তাহীন দ্বিধাহীনভাবে নরম তুলতুলে হাতটা এগিয়ে ইয়ানের শক্তপোক্ত হাতটা টেনে ধরলো। ইয়ানকে চমকালো। বোঝা গেল না তার মুখের অভিব্যক্তির স্বাভাবিক নির্নিমেষ চেয়ে রইল শ্যামবর্ণা মুখটার দিকে। ইয়ানের শক্তপোক্ত ফর্সা হাতের কাছে পুরীর ছোট্ট শ্যামা হাত যেন কিছুই না। ইয়ানের হাত ধরে তার মুখপানে চাইল পুরী। ভিন্ন কোনো অভিব্যক্তি না দেখে হাত টেনে ধরে সামনে এগোলো। ইয়ান পুরীর সাথে যাচ্ছে বলেই পুরী এগোতে পারলো। ইয়ান যদি এক পাও না নড়তো তো পুরীর ক্ষমতা ছিল না ইয়ানকে নিয়ে যাওয়ার। উচ্চতা তার 5 ফুট 3 ইঞ্চি হবে। ইয়ানের হাতের 3টা আঙুল ধরে সামনে এগোচ্ছে পুরী, পাশে না কয়েক ইঞ্চি পিছিয়ে ইয়ান। সিঁড়ি ভেঙে 3 তলা থেকে একে একে 2 তলা, অতঃপর 1 তলায় চলে আসলো। না কথা বলল পুরী আর না ইয়ান। পুরী কিছুক্ষণের জন্য ভয় পেয়েছিল ইয়ান যদি রাগ করে। ভয়টা এখন কমে গেছে এমন না। সে কি করতে চাচ্ছে ইয়ান বুঝতে পারলে কি রাগ করবে, বকা দিবে, নাকি সবাইকে বলবে? ক্ষণকাল সময়ের মাঝে শপিং মলের বাইরে চলে আসে। ইয়ানের অবচেতন মন বলছে, তোমার আশেপাশে থাকলে কি মেয়েটা আস্তে আস্তে সব জড়তা ভুলে যাবে আশফিক ইয়ান? তোমার গুরুগম্ভীর ভাব কি সে নিজের মাঝে গ্রহণ করতে পারবে কি তোমার সাথে থাকতে সব সময়, সারা জীবন? এত কি সহজ সব? পুরীর কণ্ঠ ভেসে আসলো। ইয়ান ভাই, আপনার কার কই? আমার খুব ভালো লাগে, নিয়ে আসুন না, একটা চক্কর দিয়ে আসি আগে। সহজভাবে বলল পুরী। ইয়ানের ধরতে সময় লাগলো না পুরীর পরিকল্পনা, তবে সে কিছু বলল না। পুরী ঘুরে তাকালো ইয়ানের দিকে। ইয়ান তাকালো পুরীর ধরে রাখা হাতের দিকে। পুরী প্রথমে না বুঝতে পারলেও পরে ইয়ানের দৃষ্টি অনুসরণ করে তাকালো। হাত ছেড়ে দিয়ে কাঁচামাচু হয়ে দাঁড়ালো। আর ইউ শিওর? পুরী আবারও তাকালো পুরুষালী গম্ভীর মুখপানে। কিসের শিউরের কথা বলছে ঠিক বুঝে উঠতে পারল না, তবে তাও ঘাড় নাড়িয়ে সায় দিল। ইয়ান বড় বড় কদমের সামনে এগুলো। পুরী কিছুটা থতমত খেয়ে ছুটলো ইয়ানের পেছনে। কোথায় যাচ্ছেন? আরে দাঁড়ান, আমাকে নিয়ে যান। হাঁটো। ছোট্ট একটা বাক্য। পুরী কি পারে ইয়ানের সাথে পা মেলাতে? বারবার পিছিয়ে যাচ্ছে। বিরক্তিকর শ্বাস ফেলে আবারও যে ইয়ানের হাত ধরলো। ইয়ান হয়তো থমকালো, এবার ফিরে চাইলো পুরীর দিকে। আমি আপনার সাথে পা মেলাতে পারি? বলেন, একটু আস্তে হাঁটুন না। তার সাথে চলার আবদার, খুব সহজে চলার আবদার করলো। মেয়েটা কি জানে সে কি বলেছে? পুরী আর হাত ছাড়ল না। ইয়ান একবার হাত মোচড় দিল ছাড়ানোর জন্য, পুরী ছেড়েও দিল, কিন্তু তৎক্ষণাৎ আবার ইয়ানের হাতের শার্টের অংশ 2 আঙ্গুল দিয়ে ধরলো, আকপটে বলল, আমি এখানে কিছুই চিনি না তো ইয়ান ভাইয়া, যদি পেছনে পড়ে হারিয়ে যাই আপনি বকবেন না প্লিজ। ইয়ান কি এতটাও শক্তপোক্ত রিনে কণ্ঠের মালিককে ফিরে দেবে? মেয়েটা তো তার ভাষায় বলছে। ছোট মেয়ে এখনো কিছুই বোঝে না, একটু না সম্পূর্ণ অবুঝ। ওর বয়সী মেয়েরা তো সব বুঝে সব। ইয়ান পুরীর হাতের কবজি ধরে হেঁটে তার গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির লক খুলে পুরীকে বসতে ইশারা করলো। পুরী চুপটি করে ফ্রন্ট সিটে বসে পড়ল। দরজা লাগিয়ে 2 হাত দিয়ে নিজের গাউন ছড়িয়ে দিল। তারপর বেল্টটাও লাগিয়ে অপেক্ষা করতে লাগলো ইয়ানের জন্য। ইয়ান কাউকে ফোন দিল। কিছুক্ষণ কথা বলে গাড়ির দিকে এগিয়ে আসতে আসতে কাউকে টেক্সট করলো। রায়াত ইয়ানের টেক্সট দেখলো, সবটা সবার থেকে আড়াল রাখলো। তিতাস চাইলেও পারছে না নিজের শ্যালক শালিকাদের রেখে অন্যদিকে খেয়াল করতে। তারপরও পুরী সবার আগে, কিন্তু যখন জেনেছে পুরী ইয়ানের কাছে আছে তখন সে এদিকে দেখছে। কিন্তু 30 মিনিট পর তিতলি আসলো তার সামনে। ইয়ান ভাইয়া কোথায়? ওনার নাম্বার আমার কাছে নেই। পরি একা শপিং করতে পারবে না, ও কিছুই পছন্দ করতে পারবে না একা।
তুমি শপিং করো, ওকে নিয়ে চিন্তা করা লাগবে না। তিতলি নাছুর বান্দা, সে পরীর কাছেই যাবে। এখন অবশেষে রায়াত বলল, পরি ইয়ানের সাথে বাড়িতে চলে যাচ্ছে, ওর জন্য তোমার যা পছন্দ কিনে নাও স্বামীর সাথে। তিতলি হতভম্ব হয়ে তাকিয়ে রইল রায়াদের দিকে। মেয়েটা কত প্ল্যান করেছিল, সবার সাথে মিলে শপিং করবে, কিন্তু হাই, তাকে ইয়ান নিজের কাছে রাখলেও আসতে দিল না, মিশতে দিল না এখানে সবার সাথে। সেও পরের সাথে থাকতে চেয়েছিল, স্বামীর ড্রেস পছন্দ করে দিতে হবে, তাই আসতেই হলো। স্বামীর শপিং শেষ, স্বামীর সাথে ম্যাচিং করে সেও শপিং শেষ করেছে। কি হতো এমন সে স্বামী আর পরি একসাথে সব কিনলে? এটা ইয়ান ভাইয়া ইচ্ছে করে করেছে, কেন করলো? মুহূর্তেই তিতলির মন খারাপ হয়ে গেল। রাগ হলো ইয়ানের উপর। সে না থাকলে পরি তাদের সাথে আনন্দ করে শপিং করতে পারত। পরি এতই ছোট নাকি? ওকে 3 বছরের বাচ্চা। মন খারাপ করে আর একটা কথা বলল না। তিতলি স্বামীর পাশে যেয়ে দাঁড়ালো। পরীকে ইয়ান ভাইয়া বাড়িতে নিয়ে গেছে। শানের সাথে কথা কাটাকাটির মাঝে ঠিক বুঝে ওঠেনি স্বামী তিতলির কথাটা। পরীকে ইয়ান ভাইয়া বাড়িতে নিয়ে গেছে। এবার স্বামী অবাক চাহনিতে তাকালো তিতলির দিকে। ঠিক শুনেছে নাকি শিওর হওয়ার জন্য বলল, ব্রো কোথায় নিয়ে গেছে পরীকে? তিতলি এবার দাঁতে দাঁত চাপলো, খিটখিটে বলল, বাড়িতে বাড়িতে। আমি বুঝি না ইয়ান ভাইয়ার সমস্যা কি? এখানে ছেলে আছে তো কি হয়েছে? সবাই তো পরীকে ছোট বলে ট্রিট করছিল। ছোট মা বলেছে পরীকে একটু দেখে রাখতে, তাই কি উনি এখন বাড়িতে নিয়ে যাবে? স্বামীর অবাক চাহনি, সে মানতে পারছে না এই বিষয়টা। তিতলি চোখ রাঙিয়ে এবার শান আর স্বামী দুজনকে দেখে বলল, তোদেরকে তখনই বললাম পরীর সাথে থেকে শপিং করবি, বুদ্ধিও দিলাম, পেমেন্ট করাবো ইয়ান ভাইয়াকে দিয়ে। থাকলে কি হতো বল? এখন ভালো লাগছে? মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, সব তোদের 2 ভাই বোনের জন্য হয়েছে। থতমত খেয়ে গেল শান। বিষয় বুঝে আমতামতা করে বলল, এটা ইয়ান ভাইয়া অন্যায় করছে, আমি এখনই তিতাস ভাইয়াকে বলছি গিয়ে। কোনো দরকার নেই বাকিদের আনন্দ নষ্ট করার, চুপ থাকি। আরে ভাই, তাই বলে কি পরি শপিং করবে না? গাদা, তোর কি মনে হয় ভাইয়াকে বললে এখন ইয়ান ভাই ফিরবে? কথাটা ঠিক মনে হলো শানের। ইয়ান ভাইয়াকে তো চেনে ভালো মতো। স্বামী বলল, এখন কি হবে? ফরিদ তো সব আনন্দই শেষ। তিতলির কাছ থেকে কিছুক্ষণ পর গম্ভীর গলায় উত্তর আসলো, লেহেঙ্গা হাউসে যা, আমি ছোট মাকে ফোন করে আসছি, পরীর জন্য সব কিনে নিয়ে যাব। সারপ্রাইজ দিলে হয়তো মন ভালো হবে। শান স্বামী দুজনে সায় দিল। তিতলি কল করতে করতে কিছুটা সরে গেল ওখান থেকে। রিতাকে ফোন করে সবটা জানিয়ে আবারও ফিরে আসলো। শুভ্রময় এক অনুভূতি, শুভ্রতম এক মানুষকে পরি কি আদৌ পাবে, নাকি সেই মানুষটা তাকে সেই সবের সাথেই পরিচয় হওয়ার সুযোগটাও দেবে না? হঠাৎ ঘুমের ঘোরে কারোর গম্ভীর আওয়াজে নিজের প্রফেশনাল নামটা শুনে পরীর কপালে ভাঁজ পড়ল। স্কুলের স্যাররা ছাড়া তাকে কেউই তাজকিয়া বা তুবা বলে ডাকে না। নামটা যে তার সেটাই তো পরি মাঝে মধ্যে ভুলে যায়। গ্রামের বাড়িতে সকলেই তাকে পরি বলে ডাকে, কিন্তু এই প্রথম ঘুমের মধ্যে নিজের নামটাকে নিয়ে স্বপ্ন দেখে কপালে ভাঁজ পড়ল। আবারও ঘুমানোর চেষ্টা করতেই কেউ যেন তাকে বালিশ থেকে টেনে উঠালো। বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকালো। ঘোলাটে চোখে তাকালো, কিছু দেখতে না পেয়ে আবারও চোখ বন্ধ করে হেলে পড়তে চাইলো, কিন্তু তার সম্ভব হলো না। কেউ তাকে ধরে ঝাঁকিয়েছে। ধর ফুরিয়ে চোখ মিলল, চোখে হাত দিয়ে চোখ ডলে তাকালো, তারপরও যেন ঘুম যাচ্ছে না। ওঠো, বাড়ির কাছে চলে এসেছি। কারোর ধমকে চোখের ঘুম উড়ে গেল। ফ্যালফ্যাল করে তাকালো ইয়ানের দিকে। পরীর তাকানো দেখে ইয়ান আবারও ড্রাইভিং করতে শুরু করলো। গরু গম্ভীর আওয়াজ তুলে বলল, অনেক সহ্য করছি, চোখ খোলা রাখো, বাড়িতে চলে এসেছে। পরীর সামনে তাকাতে দেখলো সত্যি বাড়ি চলে এসেছে। সামনে বাড়ির গেট। ইয়ানের কথার সম্পূর্ণ অর্থ সে বোঝেনি। এমনিতেই ঘুম থেকে ওঠার কারণে মস্তিষ্ক কাজ করছে না, আর কিছু ভাবতে পারল না। গাড়িটা থেমে যাওয়ায় ভাবনায় ছেদ পড়ল। নামো। পরী সরল চোখে তাকিয়ে থাকলো ইয়ানের দিকে। নামতে বলেছি আমি তোমাকে। পরীকে ধমক দিল ইয়ান। অতটা গাঢ় ভাবে না, তবু পরী কেঁপে উঠল। চমকে উঠেছে সে। কাপা হাতে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে বাহিরে বেরিয়ে আসলো। এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ভেতরে চলে গেল। মনটা তার প্রচন্ড খারাপ। গাউন উঁচু করে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। পরী দাঁড়াও। রিতার কণ্ঠ আসলেও পরী থামে না। উপরে উঠে যায়, মাথা ব্যথা করছে তার। রিতা মেয়ের পেছন পেছন ছুটলেন। নীরা এসে দাঁড়ালেন সিঁড়ির অভিমুখে। পেছনে জুতার আওয়াজ শুনেই পেছন ফিরে তাকালেন। ইয়ানকে দেখে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন,
এভাবে আনলে কেন ইয়ান? তুমি কি নির্দয় হয়ে পড়েছো দিন দিন? মেয়েটা সব আনন্দ মাটি করে দিলে। আমাকে দোষ দেবে না মা, সে নিজেই বলেছে আসবে। আর তুমি নিয়ে আসবে, ওদের সাথে থাকতে দাওনি কেন? মম, ইউ মিন আমি ওকে জোর করেছি? ছোট চাচি আমাকে নিজে ফোন করে বলেছে কোনো ছেলের আশেপাশে যেন আমি না যেতে দেই। বলেছে কারণটা তুমি ভালো মতো জানো। ইয়ান আর একটা কথা বলল না, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে লাগলো। ইয়ান, তাই বলে মেয়েটার কোনো শপিং হবে না? ওকে শপিংটা তো করতে দিতে, সেটা তোমার সাথে রেখেই করতে। ইয়ান দোতলায় পা রেখে থমথমে কণ্ঠে বলল, আমার দোষ দেওয়া বন্ধ করো, সন্ধ্যার পর ঢাকা থেকে সব চলে আসবে। নীরা কিছুটা থমকালেন। ইয়ান তার চোখের সামনে থেকে চলে গেল। নীরা কিছুক্ষণ পর মুচকি হাসলেন। হুম, আমি তোমাকে জন্ম দিয়েছি ইয়ান, তুমি আমাকে না। আমি তোমাকে বড় করেছি, তুমি আমাকে না। শুধু কয়েক বছর চোখের আড়ালে ছিলে, তো কি হয়েছে? মুচকি হাসিটা বজায় রেখে আবারও দৃঢ় কণ্ঠে বললেন, হোক না পরি অবুঝ, কিন্তু মেয়ে তো এক সময় ঠিকই ভালোবাসার পার্থক্য বুঝবে, এক সময় বুঝদার হবে। সেই দিন না হয় আমি তার হাতে সব দায়িত্ব দেব, কিন্তু তারপরও পরি হবে আমার ছোট ছেলের বউ। বাড়িতে এসে মাথা ব্যথার জন্য গোসল করলো পরি। অতঃপর রীতা তার মাথায় হাত বুলিয়ে জোর করে ঘুম পাড়ালেন। যখন তার ঘুম ভাঙলো তখন রাত নেমেছে। তার ঘরে তখনও কোনো আলো নেই। বারান্দায় জানালা দিয়ে আলো দরজার ফাঁক দিয়ে ভেতর প্রবেশ করেছে। চোখ খুলে সে আলোয় প্রথমে নজর পড়ল পরির। উঠে বসলো শোয়া থেকে, দক্ষিণা জানালার দিকে তাকালো। আকাশটা অসম্ভব সুন্দর নীল লাগছে। পরির কাছে খুব ভালো লাগলো। ফ্লোরে পা রেখে উঠে আসলো। টেবিলের পাশে দাঁড়িয়ে চমৎকার এক হাসি দিয়ে দেখতে লাগলো বাহিরটা। হঠাৎ নিচ থেকে কিছুটা শোরগোল শুনে পেছন ফিরল পরি। পা বাড়িয়ে আগে কামরার আলো জ্বালিয়ে নিল। চুল এখন ভেজা নেই, তবে এলোমেলো হয়ে আছে। অতঃপর পেছন ফিরতেই কপালে ভাঁজ পড়ল পরির। মেঝেতে একটা মেরুন কালারের বড় লাগেজ। পায়ে পায়ে সেটার কাছে এগিয়ে গেল। মেঝেতে বসিয়ে পড়ল ঘাড়টা ছড়িয়ে। হাত দিয়ে ঘোরাতে চাইলেই বুঝলো প্রচণ্ড পরিমাণের ভার সেটা। তারপরেও টেনে টুনে নিজের দিকে ঘোরালো। চেন টেনে লাগেজ পুরো খুলতেই হা হয়ে গেল। বিস্ময়াবিষ্ট হয়ে নজর কাড়া দৃষ্টি মেলে তাকিয়ে রইল লাগেজের দিকে। কিয়ৎক্ষণ সময় গড়ানোর পর ঘুর থেকে বেরিয়ে আসলো পরি। নরম হাত দুটো চালিয়ে একে একে প্যাকেটগুলো সব বের করে মুহূর্তেই ফ্লোরে ছড়িয়ে ফেললো। আবারও হাত লাগালো। এবার লক্ষ্য সবগুলো ড্রেস খুলে দেখা। সবগুলো একে একে দেখে চোখ জোড়ায় খুশি যেন উপচে পড়লো। মুখে হাত দিয়ে চেঁচিয়ে উঠলো, কত সুন্দর সুন্দর ড্রেস। বাড়িতে আসার পর যে মন খারাপটুকু করেছিল তার স্ল্যাশ মাত্র নেই এখন। এক একটা ড্রেস ধরে দেখতে লাগলো। খুশিতে কি করবে বুঝতে পারলো না। গলা বাড়িয়ে ডাকতেই চাইলো রীতাকে, তবে অতিরিক্ত খুশি হওয়ার কারণে কথা বলতে পারছে না। কয়েক পল সময়ের মাঝে কাঁপা কাঁপা কণ্ঠে রীতাকে ডাকলো, মা, ও মা। কাঁপা কণ্ঠ। তিতলিরা বাড়িতে এসেছে মাত্রই, তাই তো নিচে এই শোরগোল। তিতলি নিচে থাকেনি। রীতার কাছে আগে শুনেছে পরি কোথায়, অতঃপর পরির কাছে চলে এসেছে। পরির রুমের কাছে যেতেই ওর এমন ডাক শুনে তড়িঘড়ি করে দরজা খুলতেই হা হয়ে গেল। হয়তো বেহব্বল হয়ে তাকিয়ে রইল। সারা ফ্লোরে ড্রেস ছড়িয়ে আছে, আর তার মাঝে পরি বসে আছে। পরির দৃষ্টি যখন তিতলির উপর পড়ল, সে বসা থেকে ঝড়ের ব্যাগে উঠে তিতলিকে জোরে ধরে ঘুরতে লাগলো। তিতলিদি, দেখো দেখো কত সুন্দর সুন্দর ড্রেসগুলো, আমার এত পছন্দ হয়েছে। পরি, আস্তে পড়ে যাব। পরির বাহু ধরে তাকে থামালো তিতলি। তার মাথা ঘুরছে। বিছানায় গিয়ে বসে পড়ল। পরি, পানি আনতে বল কাউকে, আমি এসে একটু পানিও খাইনি। পরি দেরি করলো না, ছুটে রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে যেয়ে চেঁচিয়ে বলল, বড় মা, কাউকে দিয়ে পানি পাঠাও তো, তিতলিদি অসুস্থ হয়ে গেছে। সবাই তখন প্রায় নিজেদের রুমে ফ্রেশ হতে গেছে। নিচে বড়রা ছিল, তাও সবাই না। রিজা ছিল না তখন সেখানে। নীরা তিতলির অসুস্থতার কথা শুনে তাড়াতাড়ি পানি নিয়ে উপরে উঠে আসলেন। রীতাও আসলেও পেছন পেছন। জাহানারা ঘরে ছিলেন বলে শুনতে পাননি ভালো করে। পরে রুমে এসে দেখলেন তিতলি হিজাব খুলে বসে আছে। তিতলি অসুস্থ বোধ করছো? নীরা চিন্তিত ভাবে এগিয়ে আসতে আসতে প্রশ্ন করলেন। তিতলি নাসূচক মাথা নাড়িয়ে বলল,
তেমন কিছু না মেঝুমা, এভাবে একটানা শপিং করায় প্রচণ্ড মাথা ধরেছে, গোসল করে ঘুম দিলে ঠিক হয়ে যাবে। নীরা চিন্তিত থাকায় নিচের দিকে খেয়াল করেও করেননি। তিতলির দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানি খেয়ে নাও। এ কি করেছিস পরি? সারা ঘর এভাবে জামা ছড়িয়ে রেখেছিস কেন? অবাক হতভাগ হয়ে প্রশ্ন করলেন রীতা। মায়ের কথায় আবার জামাগুলোর দিকে খেয়াল আসলো তার। উল্লাসিত কণ্ঠে বলে উঠল পরি, মা, জামাগুলো এত পছন্দ হয়েছে আমার, এত সুন্দর জামাগুলো কোথায় পেলে? হ্যাঁ ছোট মা, আমি তো মাত্র আনলাম, ওই জন্য শপিং করি। তাহলে এগুলো আসলো কোথা থেকে? রীতাকে কিছু বলবে তার আগে নীরা মুচকি হেসে পরিকে বললেন, তোমার পছন্দ হয়েছে পরি? এগুলো ঢাকা থেকে এসেছে পরির জন্য। থ্যাংক ইউ মেজমা, তোমাকে এত ভালোবাসা আমার জন্য এগুলো এনে দেওয়ার জন্য। প্রত্যেকটা জামা এত সুন্দর। নীরা হাসলেন। পরির মাথায় হাত বুলিয়ে মনে মনে বললেন, থাক, তার কথা হয় নাই বললাম যে এনে দিয়েছে। আচ্ছা তিতলি, আগে যা ফ্রেশ হয়ে আয়, মুখটা শুকিয়ে গেছে সারাদিন ঘুরে। বড় ভাবি তোর জন্য খাবার রেডি করেছে, খেয়ে আর সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। আপনি জমিদার হিসেবে যোগ্য রেওয়াজ খান, তবে পরিবারের কর্তা হিসেবে না। আজ আপনিও সফল হতে পারেননি, আপনার ব্যর্থতা সুস্পষ্ট। রেওয়াজ খান তার সব থেকে প্রিয় ছোট নাতিকে নিয়ে ভোর সকালে হাঁটতে বের হয়েছিলেন। প্রতিমধ্য তার প্রিয় নাতির মুখে এমন কথা শুনে তার দিকে তাকালেন। কি বলতে চাও তুমি আশফিক? ইসলাম সম্পর্কে আপনি কোন জিনিসটা জানেন না? নিজের হাতে ধরিয়ে আমাদের সব শেখালেন, আর এখন নিজের বাড়ির মেয়ে বউরা পর্দাহীন বাহিরে ঘুরে বেড়াচ্ছে। ইয়ানের প্রশ্নে রেওয়াজ খান কিছু বলতে পারলেন না, গম্ভীর মুখে হাঁটতে লাগলেন। আপনার উচিত ছিল ছোট ফুপি চলে যাওয়ার পরই এই নিয়ম করা, কিন্তু আপনি কি করেছেন? আপনার কাছে আমাদের তিনজনকে রেখে প্রত্যেকটা বিষয় আমাদের বুঝিয়েছেন, জানিয়েছেন বাড়ির মেয়েরা পর্দায় থাকবে। এটা কোনো কুসংস্কার না। আমি কিভাবে এটা মেনে নেই বলেন তো? যেখানে সব কিছু আমি জানি এবং সুস্পষ্টভাবে জানি আপনার এই ব্যর্থতা সারা জীবনের। রেওয়াজ খান দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। সে এই একটা জায়গায় ব্যর্থ। নিজ দায়িত্বে তিতাস, রায় আর ইয়ানকে তিনি প্রত্যেকটা হাদিস মুখস্থ করিয়েছেন ছোট থেকে, কুরআন মুখস্থ করিয়েছেন। তার কথা তার নাতি নাতিরা সর্বে সর্বা হবে, কোনো একটু খুঁত থাকবে না। বাড়িতে আসার পর ইয়ানের সূক্ষ্ম বাণীটার জন্য তিনি পরীকে হিজাব পরার নির্দেশ দিয়েছেন, কিন্তু বাকি সব। আচ্ছা, আদতেও কি কেউ জানে বিখ্যাত গ্রুপের সিও কতটা ধর্মীয় চিন্তা করেন? রেওয়াজ খান হতাশা ছেড়ে ফেলে মুচকে হেসে বললেন, আমার ব্যর্থতা রয়ে গেল, তুমি না হয় তোমার কাছে নিয়ে বাকি ব্যর্থতাগুলোর উন্নতির রূপান্তর করো। একটা টুস শব্দ করলো না ইয়ান, চুপচাপ হাঁটতে লাগলো। সকাল সকাল বেরিয়ে পড়েছে পরি, এখনো তার বাড়ি ফেরার নামগন্ধ নেই। এদিকে বিয়ের আমেজ আরও বেড়েছে পুরো বাড়িময়। আর মাত্র 7 দিন আছে বলে কথা। সবাই জোর কদমে হাত লাগিয়েছে সকল কাজে। শহর থেকে ক্যাটারিংয়ের লোক আনা হয়েছে, তারা আপাতত পুরো বাড়ি লাইটিং করছে। উৎসব মুখর পরিবেশে পরীর মনটা আবারও খিটখিটে হয়ে গেল হঠাৎ। ছুটে বাড়ির ভেতরে প্রবেশ করলো। এত মানুষ না বাড়িতে, ছুটতেও তাকে ব্যাগ পেতে হচ্ছে। খাবার টেবিলের কাছে যেয়ে তড়িঘড়ি করে গ্লাসে পানি ঢেলে খেতে যাবে, কারো সাবধানী বাণী আসলো, দিদি ভাই পানি বসে খাও। জাহানারার কণ্ঠ পরে তার দিকে তাকিয়ে হেসে বসে তাড়াতাড়ি পানি খেয়ে আবারও উঠে ছুটল সিঁড়ির দিকে। দোতলা এসে তিতলির রুমের দরজার সামনে যেয়ে 2 হাত দিয়ে হাত করে দরজা খুলে ফেললো, কিন্তু তারপরে তার কপালে ভাঁজ পড়ল। ভেতরে অচেনা অনেকগুলো মুখ দেখে কিন্তু পরীর কাউকেই ভালো লাগলো না। তিতলির বিছানা দখল করে বসে আছে 5টা মেয়ে, স্বামীও আছে, দেখে বোঝা যাচ্ছে শহরের মেয়ে। পরি, ভিতরে আয়। তিতলি বলে উঠল। রুমের দরজা কিছুটা ফেরানো ছিল, তারপরও পরি এভাবে খোলায় সবাই চমকে উঠেছে। নিশি পরীর দিকে তাকিয়ে আছে কপালে ভাঁজ ফেলে। এভাবে কেউ আসে? পরীর মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। তিতলি খুব সহজেই বুঝতে পারল পরীর মনোভাব নিশ্চয়ই পছন্দ হয়নি, তাই এমন করছে। মুখ ফসকে কি বলে ফেলে সেটা ভেবে এগিয়ে গিয়ে পরীর হাত ধরে রুমের ভেতরে নিয়ে আসলো। পরি তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ আবারও সবার দিকে চোখ বুলালো। একটা মেয়ে বলে উঠল, হাউ সুইট। হাই পরি, আমি রিদিকা। সোজা সাপটা ভাবে বলল পরি। রিধিকা কিছুটা থতমত খেলো, তবে হেসে মাথা নাড়িয়ে বলল, আমাদের ধর্ম আলাদা।
তিতলির সন্তর্পণে পরীর হাতের বাহু চেপে চোখ রাঙালো, নিষেধ করলো কোনো আজে বাজে কথা না বলতে। ওরে আয়, আজ আর একা বাড়ি থেকে বেরোবি না। ওদের সবাইকে পুরো বাড়ি দেখানো শেষে সবাই মিলে একসঙ্গে আশেপাশে যাব, বুঝলি? শাইমি বলল। তিতলি পরীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা যা, আগে গোসল করে নে। আজ সকাল সকাল গোসলটা করবি, এখনই যা, বুঝলি? পরীকে ঠেলে ঠুলে রুম থেকে পাঠিয়ে দিল তিতলি। হালকা হেসে চেয়ারে বসতে বসতে বলল, আসলে ও কিছুটা একঘেয়ে আছে, সহজে সবার সাথে মেশে না। রিধিকা আগ বাড়িয়ে বলল, আরে দূর, আমাদের তো ওকে ভালোই লেগেছে, অনেক কিউট, কিন্তু দুদিন থাকলে এমনিতেই মিশবে। বিনিময়ে তিতলি সৌজন্যমূলক হাসলো। পরি বিরক্তিকর মেজাজে চুলের বেনি খুলতে খুলতে বেরোলো, নিজের রুমে যাবে তখনই রাত ডাকলো। পরি, বাড়ি ফেরার সময় হলো তাহলে? কত মানুষ এসেছে জানো? পরি রাতের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ দেখেছি, ভালো লাগেনি। রাত অবাক হয়ে ওর কাছে এসে দাঁড়িয়ে বলল, কেন? নতুন মানুষ, তোমার তো সবার সাথে মিশো, অনেক ভালো লাগবে। পরি বিরক্তিকর শ্বাস ছেড়ে আবার আগের ভঙ্গিতে বলল, ভালো লাগেনি রায়ত ভাইয়া, পছন্দ হয়নি কাউকে। তার উপর দেখা যাবে সারাদিন তিতলি দিয়ে ওদের নিয়েই থাকবে, আমার এসব পছন্দ না। রাত ফিক করে হেসে দিল। তুমি হাসছো কেন? অসন্তুষ্ট কণ্ঠে পরি বলল। রাত হাসি থামিয়ে পরির মাথায় টোকা মেরে বলল, আরে পাগলি, ওরা তো শুধু কয়েকদিনের জন্য এসেছে, তারপর আবার চলে যাবে। তবু আমার ভালো লাগে না। আচ্ছা এটা বলো, তিতলিকে যখন বিয়ে দেবে তখন তো ও ওর শ্বশুরবাড়ির লোকদেরকে বেশি সময় দেবে, তখন কি করবে? পুরি 1 মিনিটও সময় ব্যয় করলো না, রাদের দিকে তাকিয়ে বলল, তোমার ভাই তো গুরু গম্ভীর, তোমার বয়স বেশি, তারপরেও দরকার হলে তোমার সাথে বিয়ে দিব, তাতে তিতলিদি এখানেই থাকতে পারে। বলে রুমের ভেতরে চলে গেল। আর রাত আবারও থ হয়ে দাঁড়িয়ে রইল। এইবারের সকলে কি এই একটা কথাই শিখেছে তোতা পাখির মতো? উফ! ঘরের বাহির থেকে রায়দের গলার আওয়াজ পেয়ে নিশি গলা উঁচিয়ে সেদিকে তাকালো। ইহান ভাইয়া কোথায়? শাইমি তখন সিনথিয়া নামের মেয়েটাকে ফোনে কিছু একটা দেখাচ্ছিল, আর তিতলি অন্যদের সাথে গল্প করছিল। নিশি ফোন নিয়ে ব্যস্ত ছিল। আসতো না, সে কখনোই গ্রামে আসতো না, শুধুমাত্র ইয়ানের জন্য এসেছে। বউ তো বাইরে, হয়তো কোনো কাজ করছেন। উনি এখানে কাজ করছেন মানে? অবাক হয়ে নিশি বলল। শাইমি চোখ তুলে তাকিয়ে বলল, কেন, সমস্যা কি? বড় ভাইয়ের বিয়েতে কাজ করতেই পারে। উনি নিজের বিজনেস ধুয়ে। নিশিকে মাঝপথে থামিয়ে দিল শাইমি। মেয়েটার স্বভাব সে জানে, তবু ফ্রেন্ড তো, ইয়ানের খালাতো বোন, সে হিসেবে ওদের বাড়িতে প্রথম পরিচয় হয়। এরপরে একই ভার্সিটিতে হওয়ায় ফ্রেন্ডশিপটা হয়েই যায়। সারাদিন পরীর প্রচণ্ড বাজে কাটলো, তার ওই মেয়েগুলোর সঙ্গ একটু ভালো লাগেনি। আপাতত সে খাবার টেবিলের চেয়ারে বসে বাকিদের কাজ আর গল্প শুনছে মুখে হাত দিয়ে। কি ব্যাপার পরি, তিতলিদের সাথে না থেকে এখানে? কথাটা রিজা বলল। পরি মাথা নাড়িয়ে চুপ করে কাজ দেখতে লাগলো। রিতা নিজেও একবার মেয়ের মুখপানে চাইলেন, তবে কিছু বললেন না। যা তো আম্মু, একটু তিতাসকে এখানে ডেকে আন, দোতলার উত্তর দিকে আছে হয়তো। বলে চেয়ার থেকে উঠে দোতলার বাম দিকে সিঁড়ির কাছে গেল। আপাতত তার চুল ছেড়ে রাখা। রিতা পেছন থেকে হাঁক দিলেন। পরে কথা না শুনে আবারও যেতে নিলে তিনি আবারও ডাকলেন, তোমার দাদুর নির্দেশ, যা বলেছি শোনো, অবাধ্য হবে না একদম। আগত্যা পরে গলায় পেছানো ওড়নাটা খুলে মাথায় দিতে দিতে উপরে উঠে আসলো। কথা বলার শব্দ আসছে বাড়ির সামনের বারান্দা থেকে। সেখানে এগিয়ে গেল পরি, কিন্তু সেখানে কেউ নেই। মুঠো কুচকে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সিমেন্টের পুরনো ডিজাইনের রেলিংয়ের উপর হাত রেখে নিচে তাকালো। বাড়িতে যে শান আর রায়দের বন্ধুরা আসছে টুকটাক, সে খবর পেয়েছে সে শাইমিদের গল্পে। এখন দেখলো অতিথিশালার সামনে সবাই চেয়ারে বসে। সে ওভাবেই ডেকে উঠল তিতাসকে। পরি শুধু তিতাস আর শানকে ভাইয়া বলে, বাকিদের তো নাম ধরে ভাইয়া বলে। শান ভাবলো তাকে, সে জিজ্ঞাসা করলো। একটা রিনরিনে কণ্ঠ শুনে শানের পাশ থেকে চোখ তুলে উপরে তাকায় নিশান। তার চোখ আটকে যায় উপরে দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখে। লাইট পরের মুখে পড়েছে বলে মোটামুটি বোঝা যাচ্ছে তার মুখটা। তোমাকে না, তিতাস ভাইকে। নিশানের কানে আবারও সেই রিনে কণ্ঠটা আসলো। মুহূর্তেই তার চোখে মুখে মুগ্ধতা ছড়ে পড়লো। তিতাস উঠে দাঁড়ালো, সবার উদ্দেশ্যে বলল, তোমরা থাকো, আমি আসছি।
বলেই পরীর দিকে তাকিয়ে বলল, যা আমি আসছি। পরি মাথা হেলিয়ে চলে গেল সেখান থেকে। পরি চলে যেতেই নিশানের ধ্যান ফিরল। এখনো পরীর সেই মায়াবী চোখ দুটো তার চোখের সামনে ভাসছে। শানের কাছে প্রশ্ন করলো নিশান। শান বলল, আমার বোন, ছোট বাবার মেয়ে। নিশান মনে মনে আওড়ালো নামটা। সম্পর্কে সে রায়দের খালাতো ভাই, নিশির বড় ভাই। সে নিজেও একজন ডাক্তার, তবে মাত্র ডাক্তারি পড়ার শেষ হয়েছে। বয়স কত হবে? 26। রায়দেই তাকে জোর করে এনেছে বলা চলে। নিশান একটা হাসি দিল। পুরনো জমিদার বাড়িটা আজ হলুদে সেজেছে। সন্ধ্যায় হলুদ বলে কথা, তবে গ্রামের শহরের মতো হলুদ কখনো হয় না। জমিদার বাড়িতে হওয়াটা স্বাভাবিক। সময় প্রায় দুপুরের কাছাকাছি। সবাই রেডি হচ্ছে নিতুদের বাড়ি হলুদ দিতে যাবে। তারপর সেই হলুদ নিতু লাগিয়ে নিতুকে গোসল করানো হবে। এটা শুধু ছোটদের আনন্দের জন্য করা হচ্ছে। বাড়ির সব মেয়েরা হলুদ শাড়ি পরেছে, একই সবার সাজ। তিতলির রুমে হুড়ুহুড়ি বেঁধে গেছে। স্বামী সব ফ্রেন্ড তিতলির রুমে একে একে সবাইকে শাড়ি পরিয়ে দিচ্ছে রীতা নীরা। এই কয়দিন ইচ্ছা মতো আনন্দ করছে সবাই। সারাদিন আড্ডা দেওয়া, সন্ধ্যার পর গান বাজনা, বা মাঝে মধ্যেই সবাই মিলে রাতের বেলা গ্রামে ঘুরে লাইটিংয়ের সৌন্দর্য দেখা। সব মিলিয়ে পরীর প্রচণ্ড ভালো দিন কেটেছে। স্বামীর ফ্রেন্ডদের মধ্যে রিধিকার সাথেই পরীর আলাপটা বেশি গাঢ় হয়েছে সব থেকে। এর মধ্যেও নিশির সাথে ভুলেও কথা বলেনি সে। মেয়েটার দিকে তাকালে তো বিরক্ত লাগে তার, অহংকারী বেশি। নোতলার বারান্দা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছিল সে। তার পরনে হলুদ লেহেঙ্গা। প্রতিমধ্যে তিতলির রুমের দিকে তাকালো। হাসাহাসি হচ্ছে। সে মোটেও গেল না সেদিকে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দেওয়া, এখনো চিরুনিও করা হয়নি। আজকাল তার বাবাকে তেমন পাওয়াই যায় না। বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। এই কাজ সে কাজে সারাদিন ব্যস্ত। সদর দরজার কাছে যেয়ে দেখলো বাবুর্চিদের সাথে দাঁড়িয়ে কথা বলছে রিয়াদ। পরি পা বাড়িয়ে যেতে চাইলো, কিন্তু কারোর ডাকে থামলো। ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালো। পিচ্ছি পরি, তুমি শাড়ি পরনি? সবাই শুনলাম শাড়ি পরবে। এই কয়েকদিনে বেশ কয়েকবার নেশাদের সাথে কথা হয়েছে পরীর, তবে আপাতত সে কথা বলার মতো মুড পাচ্ছে না। তাই শুধু মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, না। বুঝেছি, সেই জন্য মন খারাপ। পরি কিছু না বলে চুপ করে থাকলো। নিশান এবার ওর সামনে এসে দাঁড়িয়ে হেসে বলল, এটা কোনো মন খারাপের কারণ না পিচ্ছি পরি। কে বলেছে? সবাই শাড়ি পরছে, আমি পরলে কি হতো? আমি একাই শুধু লেহেঙ্গা। পরি আবারও চমৎকার এক হাসি দিল। পেছনে দু হাত বেঁধে দাঁড়িয়ে বলল, একদমই না পিচ্ছি পরি, তোমাকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। বরং এটা ভাবো যে ওদের থেকে আজ তুমি বেশি ইউনিক। সবাই শাড়ি পরবে জিনিসটা ভালো, তবে কমন। বরং তুমিই একমাত্র লেহেঙ্গা পরেছো। সাথে তোমার লেহেঙ্গাটা কত সুন্দর দেখেছো। তুমি কেন আফসোস করছো? নিশান সব সময় হাসি মুখে সবার সাথে কথা বলে, তাই পরীর ভালো লাগে। এই পর্যন্ত যতবার কথা হয়েছে, কখনো নিশান হাসি হাসি মুখ ছাড়া কথা বলেনি। পরী তারপরও মাথা নাড়ালো। জানি না। আমার কথা এখন মানছো না তো? দেখবে সবাই যখন বাইরে আসবে বলবে পরীকে সব থেকে বেশি সুন্দর লাগছে। তোমার বৌমনিও তাই বলবে, দেখো। আমি বাবার কাছে যাব এখন। পরী যে এখনো বুঝতে চাচ্ছে না তা ভালোই উপলব্ধি করলো নিশান। তাই আর বাধা না দিয়ে সামনে থেকে সরে বলল, আচ্ছা যাও, মন খারাপ করে থেকো না পিচ্ছি পরি। তোমার মতো মায়াবী মেয়ের কাছে ওরা যে শাড়ি পরেও কিছু না। পরী প্রত্যুত্তরে কিছু না বলে চলে গেল। বলবেই বা কি? সে কি এমন কথা শুনেছে এর আগে? এমন প্রেমময় কথা তার ডায়েরিতে পরী বাবার পাশে যেয়ে দাঁড়ালো। অতঃপর রিয়াদের গায়ের সাথে হেলান দিয়ে দুই হাতের নখ একসাথে করে খুঁড়তে লাগলো। রিয়াদ বাবুর্চিকে সব নির্দেশ দিতে দিতে মেয়েকে এক হাতে বুকে আগলে ধরলেন। কথা শেষে পরীকে বললেন, আম্মু, এখনো রেডি হওনি কেন? সময় হয়ে এলো, নিতুদের বাড়িতে যেতে হবে তো। পরী চুপচাপ রইল, কিছু বলল না। রিয়াদ মেয়ের চুপ থাকা দেখে ওকে এক হাতে জড়িয়ে রেখে সামনের দিকে হাঁটতে হাঁটতে বললেন, কি হয়েছে আম্মু? কোনো সমস্যা? চুপ করে আছো কেন? অভিমানী কণ্ঠ তার। রিয়াদ কিছুটা আন্দাজ করতে পারলেন, তাই মুচকি হেসে পরীর চুলে হাত বুলিয়ে বললেন, তুমি যখন অনেক ছোট ছিলে তখন তোমার আম্মু তোমাকে শাড়ি পরাতো। অ্যালবামে ছবি দেখছো না? কিন্তু বড় হওয়ার পর কখনো পরেছো? তাহলে এখন তোমাকে শাড়ি পরালে তুমি সামলাতে পারবে? পারবো না কেন? সবাই তো শাড়ি পরে আছে, সামলাচ্ছে।
কারণ তাছাড়া এর আগেও পড়েছে। তোমার তিতলিদি অনেক আগেই শিখেছে বলে সে সহজে শাড়ি পরে চলতে পারে। কিন্তু আম্মু, তুমি তো এর আগে কখনো শাড়ি পরোনি, তাহলে আজ হঠাৎ পরলে তুমি হাঁটতে পারবে তো ভালো মতো? মজাও করতে পারবে না। হুট করে শাড়ি পরলে কমফোর্টেবল হবে না, তাই তো তোমার আম্মু পরতে দেয়নি তোমাকে। আমি শুধু একা লেহেঙ্গা পরেছি আব্বু, আমার ভালো লাগছে না, কি করব আমি? কে বলছে তুমি একা পরবে? নিতুদের বাড়ি থেকে এসে সবাই লেহেঙ্গা পরবে। দেখো, সন্ধ্যার অনুষ্ঠানের জন্য আর তোমার তো হলুদের অনুষ্ঠান, দুটো লেহেঙ্গা হয়ে গেছে না? তাহলে তুমি এসে আর একটা পরবে, খারাপ কথায়। আম্মু বরং বেশি ভালো, তুমি সবার ভালোভাবে চলতে পারবে। পরি বাবার দিকে চোখ তুলে তাকিয়ে রইল। রিয়াদ মেয়েকে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে বললেন, আর মন খারাপ করে না আম্মু, দেখবে ও বাড়িতে যে অনেক শাড়ি নিয়ে ঝামেলায় পড়বে। তো এখন চলো, তুমি সাজবে না? পরীর মুখে একচিলতে হাসি ফুটল। চমৎকার এক হাসি দিয়ে বাবার হাত জড়িয়ে ধরে অন্দরমহলে চলে গেল। বেশি না, সিম্পল একটা সাজ। সিম্পল হলুদ লেহেঙ্গা, চুলগুলো ছেড়ে দেওয়া, মাঝের শীতে কেটে আর দুপাশ থেকে কিছু চুল নিয়ে পেছনে ক্লিপ দিয়ে আটকানো, কিছু ছোট চুল সামনে এনে রাখা, ঢেউ খেলানো লম্বা কোমর পর্যন্ত চুলগুলোর মধ্যে এক গোছা চুল সামনে আনা আর বাকি সব পিছনে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কানে বড় কানের দুল আর গলায় ছোট্ট লকেট সেট। মায়াবী মুখটা যেন আরো বেশি মায়াবী লাগছে, চোখ সরানো দায়। নিশান না চাইতেও এরকম একটা পিচ্ছি মেয়ে থেকে দৃষ্টি সরাতে পারছে না, তাই সেখান থেকে প্রস্থান করলো। দোতলায় এসেছিল নিশির কাছে একটা দরকারে, কিন্তু তার মাঝেই খিলখিল হাসির শব্দে তিতলির রুমের বাহিরেই স্থির হয়ে দাঁড়িয়ে যায়। নিশির সাথে তো কথা বলা হলো না, মাঝে আরো এক ধাপ মায়ে পড়লো যেন। পরি বিছানা থেকে নেমে এলো। তিতলি তাকে নির্দেশ দিয়েছে হলুদের থালা টানতে। পরি সেটা নিয়ে যাবে ছোট সদস্য কিনা। রুম থেকে বেরিয়ে তিতলির পাশের রুমে গেল, সেখান থেকে হলুদের থালা নিয়ে চলে গেল। এর মধ্যেই নিচ থেকে ডাক আসলো জাহানারার। শিউলিকে ডাক দিয়ে পাঠিয়েছেন। পরি শিউলির হাতে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো থালাটা দিয়ে বলল। অতঃপর পরি খুশ মেজাজে নিচে নিচে সিঁড়ি দিয়ে নামছিল। সামনে তার খেয়াল নেই, কিন্তু যখন দেখলো এটা ইয়ান, তখন ধাক্কা খাওয়া থেকে নিজেকে বাঁচাতে সরে গেল। কিন্তু ঝুল ঠিক না থাকায় পড়ে যেতে নিল। নিজেকে সামলানোর চেষ্টা করলেও পারল না পরি। ফলস্বরূপ ধপাস করে পড়ে গেল ইয়ানের সামনে। ইয়ানের মুখের বিন্দু মাত্র পরিবর্তন দেখা গেল না। সে আগের মতো পকেটে দুই হাত গুজে গম্ভীর মুখে শঠান হয়ে দাঁড়িয়ে রইল। পড়ে যেয়ে পরি চোখ মুখ কুচকে নিল। যথেষ্ট ব্যথা পেয়েছে পায়ে সে। অন্য সময় হলে হয়তো এতক্ষণে চিৎকার চেঁচামেচি করত। দোষটা পরির, সে ধাপাধাপি করে নামছিল। ইয়ান তো অনেক আগে থেকেই ছিল ওর এমন ভাবে নামা দেখে, কিন্তু বর্তমানে যার সামনে সে পড়েছে লোকটা অতিমাত্রায় গম্ভীর এবং চুপচাপ কথা গুনে গুনে বলে। তার ধারণা গম্ভীর মানুষগুলো শুধু ধমক দেয়। আপাতত সে আশঙ্কায় আছে সে কখন যেন রুহু কাঁপানো ধমক দেয়। এই দিয়ে পায়ে যথেষ্ট ব্যথাও লেগেছে। দুটো মিলে তার কাহিল অবস্থা। পুরনো দিনের কিছু রেকর্ড আছে তার, যেটার গল্প সে তার দাদিন আর দাদুনের কাছ থেকে শুনেছে। ছোট থেকে গম্ভীর মানুষগুলোর সঙ্গে যেন তার গভীর অ্যালার্জি। তার বাবা রিয়াদ ছিল গম্ভীর মানুষ সব সময়। রীতা আসার পরও তা পরিবর্তন হয়নি, কিন্তু হয়েছে যখন নিজের রাজকন্যা তার কোলে সেই কান্না শুরু করে দিত। আস্তে আস্তে কারণ বুঝতে পেরে নিজেকে বদলে নিয়েছে। আজও সে যথেষ্ট গম্ভীর মানুষ, তবে মেয়ের জন্য সম্পূর্ণটা নরম। তখন পরি ছোট প্রাইমারি স্কুলে পড়তো। নতুন একজন স্যার এসেছে স্কুলে, গম্ভীর প্রকৃতির। তাকে দেখে পরি সব সময় হয়ে তটস্থ হয়ে থাকতো। স্কুলে একদিন স্কুল ড্রেস পরে যায়নি সে, সেদিন শুধু গম্ভীর গলায় শাসালেও দ্বিতীয় দিনও যখন পরি আনড্রেসে যায়, তখন তিনি পরির কাছে কারণ জানতে চাইলে পরি কিছু বলতে পারে না। ফলস্বরূপ স্যার প্রকাণ্ড এক ধমক দেন। প্রচুর শাসনে তিনি কি আর জানতেন এটা পাশের স্কুলের প্রিন্সিপালের মেয়ে? হয়তো জানলে এমনটা করতেন না। অনেক রাগারাগির মাঝেই পরি ফুপিয়ে কেঁদে ওঠে। এতে সেই টিচার আবারও এক ধমক দিয়ে চুপ করতে বললেন। পরি আরো জোরে কেঁদে ওঠে। তার এই ব্যবহার শুধু পরির সাথে নয়, সবার সাথে ছিল। ক্লাসে কথা বলা, স্কুল ড্রেস না পরে আসা, এমন অনেক নিয়মে আবদ্ধ হলে তার ধমকের শিকার হতো সবাইকে। সে এত পরিমাণেই ভয় পায়, কান্না করতে করতে
শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার এমন অবস্থা দেখে স্যার নিজেই কিছুটা হতভম্ব হয়ে যায়। এদিকে পরীর এমন কান্নায় পাশের ক্লাস থেকে এক ম্যাম চলে আসে। পরীর তখন শ্বাসকষ্টে ছটফট করছে। জন্মের সময় কিছু ভুলের জন্য পরীর জন্মগত এমন কিছু সমস্যার সৃষ্টি হয়। ম্যাম ছুটে এসে পরীকে ধরে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় মুহূর্তেই। পরীকে কেউ তখন শান্ত করতে পারছে না। শ্বাসকষ্ট বেড়ে পরী গা ছেড়ে দিয়েছে। এমন সময় স্কুলের একজন সহকারী এসে এমন অবস্থা দেখে ছুটে যায় লাইব্রেরিতে। নিজের ফোন দিয়ে ফোন করে পরীর বাবাকে। সংক্ষিপ্তভাবেই কিছুটা বলে আবারও ছুটে ক্লাসে। রিয়াদ যখন চলে আসে মেয়ের অবস্থা দেখে স্থির হয়ে যায়। কত হবে তখন পরীর বয়স? 8 বছর কি 7 বছর? তিনি ফোনে শুনে এতটা বেশি আশা করেনি। কি হতে পারে বুঝতে পেরে মেয়ের কাছে ছুটে যান, বুকে আগলে নেন। সেদিন হয়তো একটুর জন্য পরী বেঁচে গিয়েছিল। টানা 6 দিন জ্বর ছিল। সেই টিচারকে কি আর রিয়াদ রাখে স্কুলে? তার পুরো কেরিয়ার শেষ করে দিয়ে থেমেছিল সে। ব্যথায় পরিপূর্ণ মুখে চোখ তুলে তাকালো পরী। নির্দয়ের মতো কিভাবে দাঁড়িয়ে আছে লোকটা? খবিশ পুরোটাই নির্দয়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।